হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার আজকে তোমাদের ম্যাথ ক্লাস করাবো। আজকে হচ্ছে আমাদের যে ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2019 সালের ফার্স্ট শিফটে আসা কোশ্চেন আমরা দুটো পার্টে ভাগ করেছি, তার পার্ট 1 এবং আমাদের টোটাল ম্যাথ ক্লাস এখানে হচ্ছে ম্যাথ ক্লাস নম্বর হচ্ছে 34। ঠিক আছে, সমস্ত চাকরির পরীক্ষার জন্য কিন্তু আমরা ম্যাথের প্রিপারেশন নিয়ে থাকি। চলো সবার প্রথমে তোমাদেরকে একটা তথ্য জানাই, সেটা হলো পঞ্চায়েতের বাংলা পিডিএফ নোটস কিন্তু আমাদের রেডি। তোমরা চাইলে এই নোটসটা কালেক্ট করতে পারো। ঠিক আছে, একদম পঞ্চায়েতের সিলেবাসের ওপরে কিন্তু ভিত্তি করে পুরো পার্ট বাই পার্ট কিন্তু ধরে ধরে আলোচনা করা আছে। পুরো সিলেবাস ধরে সঙ্গে কিছু এমসিকিউ আছে, প্লাস ডিটেলসে আলোচনা করা আছে যে মানে অ্যাকচুয়াল ব্যাকরণ পার্টটা যেভাবে পড়লে তোমাদের সুবিধা হবে। মাত্র 49 পে করে আমাকে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও এই নাম্বারে। ঠিক আছে, এখানে পিডিএফটা পেয়ে যাবে। চলো, অথবা এই নাম্বারে তোমরা ফোনপে বা পেটিএম করতে পারো, অথবা স্ক্যান করেও করতে পারো। চলো তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন। আমরা এই ধরনের কোশ্চেনগুলো হয়তো তোমরা জানো অনেকে যে কিভাবে করতে হয়, কিন্তু আমি তোমাদেরকে পরীক্ষার হলে যে সহজে কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। ওই জন্য পুরো ক্লাসটা কন্টিনিউ করবে। আমি তোমাদেরকে প্রত্যেকটা স্লাইডে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক টাইম বাঁচাতে সাহায্য করবে। সবার প্রথমে দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করি। সবাই আমরা যেভাবে করি সেটা দেখাবো, তারপরে আমি তোমাদেরকে ট্রিক্সের মাধ্যমে 2-3 সেকেন্ডের মধ্যে কিভাবে আনসার খুঁজে ফেলবে সেটা শেখাবো। সবার প্রথমে অনুপাতগুলো লিখতে হবে। প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। তাহলে এখানে প্রথমে আছে এ আর বি কত আছে 2:3। তারপরে দেখো বি আর সি কত আছে এখানে 4:5। তাহলে এখানে এটা লিখলাম। আর সি আর ডি কত আছে, সি আর ডি হচ্ছে 3 আর এখানে 7। যেখানে যাকে দেখতে পাচ্ছ সবটাকে বসিয়ে দাও। এই 3টা এখানে দেখতে পাচ্ছি বসিয়ে দাও, 3 এখানে দেখতে পাচ্ছি বসিয়ে দাও, 5টা এখান দিয়ে পূরণ করে দাও, আর এই 4টা এ পাশে পূরণ করে দাও। এখানে 3 পূরণ করো, এখানে 3 পূরণ করো। সবাই এটা জানে, তবু আমি একবার বলছি, কিন্তু এই মেথডে আমরা অঙ্ক করব না। দেখো আমি তোমাদেরকে তথ্য দেওয়ার জন্য এটা জাস্ট লিখছি। এবার এখানে সোজাসুজি গুণ করো, এই 2 এর সঙ্গে 4 এখানে গুণ করো। গুণও করতে হবে না, গুণ চিহ্ন দেবে, তাহলে কাটতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 3 × 4 × 3, তারপরে এখানে হচ্ছে 3 × 5 × 3, তারপরে হচ্ছে 3 × 5 × 7। মজার বিষয় হচ্ছে দেখো সবার কাছে আমি একটা 3 পাচ্ছি, তাহলে এই 3 সবার প্রথমে কেটে দেবো, একটা করে 3 কেটে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি আর এখানে আমাদের কিন্তু কাটছে না, এবার আমাদের কিন্তু গুণ করতেই হবে, আর কিছু করার নেই। 4 × 8, তারপরটা হচ্ছে 3 × 4 = 12, তারপরটা হচ্ছে 3 × 5 = 15, আর লাস্টটা হচ্ছে 35। দেখো উত্তর কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমি বলবো এটা করে তোমাদের কিন্তু একটু হলেও সময় বেশি যাবে। তার থেকে আমি শর্ট ট্রিক্স তোমাদেরকে দেব। ঠিকই শুনছো, দেখো ধৈর্য ধরে দেখো, আমি এর থেকে আরও শর্ট ট্রিক্স তোমাদেরকে দেবো কিভাবে করবে। এটা তো তোমরা করতে পারো, জাস্ট এটা পুরনো নিয়ম, কিন্তু নতুনভাবে দেখো আমরা কিভাবে করতে পারি। এই অঙ্কটা যেহেতু a:b 2:3, তাহলে আমরা খুঁজবো এ আর বি এর অনুপাত 2:3। নিশ্চয়ই অপশানগুলোও এই রেশিও মেনটেন করে চলবে। ইয়েস, তাহলে এখানে দেখবো 2:3 কারা আছে। এটা যদি আমরা 4 দিয়ে কাটি 2, এটাকে 4 দিয়ে কাটলে 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 2:3 প্রথমটা হচ্ছে। চলো পরেরটা দেখো, এটা দেখো কাটলে কিন্তু এখানে 15 আছে, মানে আর কাটাকুটি করাই যাবে না, সুতরাং বি অপশান হবে না। পরেরটা দেখো এটাও হচ্ছে না, লাস্টেরটা দেখো এটাও হচ্ছে না, তাহলে আমরা নিমেষে উত্তর বলতে পারলাম না যে অপশানে। আগের প্রসেস যেটা আমি করলাম এখানে, তার থেকে কিন্তু আমাদের অনেকটা টাইম কিন্তু বাঁচালো। হয়তো তোমরা বলতে পারো যে না এরকম অপশান তো আরও থাকতে পারে। হ্যাঁ থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তখন কি করবে, তখন দেখবে বি আর সির মধ্যে অনুপাতটা কত 4:5, সঙ্গে সঙ্গে তুমি বি আর সি এর ঘরে চলে যাবে। দেখো আমি উল্টো দিক থেকে আসি, যেহেতু অপশান এতে উত্তরটা আসে। দেখো এটা যদি আমরা করি, এটা যদি কাটাকুটি করাই যায় না, এটা যদি কাটাকুটি করাই যায় না, দেখো এটাও কাটাকুটি করাই যায় না, বি আর সি। দেখো এটা শুধু যাচ্ছে, এটা আমরা কাটলে দেখো 3 দিয়ে কাটলে এটা 5 হলো, এটা 3 দিয়ে কাটলে আমাদের 4 হলো, তাহলে এটাও আমাদের হলো না। সুতরাং সেই কিন্তু আমরা অপশান এতেই উত্তর পেয়ে যাচ্ছি। লাস্ট যদি আরও যদি এটা এই টেস্টটাও ফেল করে, লাস্টেরটা সি আর ডির মধ্যে অনুপাত খুঁজবে। দেখো 3:7, কোথায় 3:7 আছে দেখতে হবে। এটা দেখো 7:3 হচ্ছে, তাহলে হলো না। পরটা দেখো এখানে, দেখো আমি এটা বলছি মানে তোমাদের হয়তো পরীক্ষার হলে কখনো বা প্রথম টেস্ট ফেল করতে পারে, তার জন্য বাকিগুলোও তোমরা করবে, এটাই আর কি বোঝানো। তাহলে এখানে হচ্ছে আমাদের 5 দিয়ে কাটলে 3, আর এটা হচ্ছে 7, এটা হতে পারে। ঠিক আছে, তারপরটা দেখো এখানে এটা কাটাকুটি করাই যায় না, আর এটা হতে পারে। তাহলে অপশান এ আর অথবা সি এর মধ্যে উত্তর থাকছে। ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু অপশান এখানে প্রথম এইগুলো টেস্ট করি, কিন্তু অপশান এতে উত্তরটা ধরা পড়ছে, ওই জন্য বাকিগুলো আমাদের আর টেস্ট করার প্রয়োজন নেই। ক্লিয়ার?
আমি একটা স্লাইড তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা এই অঙ্কগুলোকে এবার থেকে এইভাবে সমাধান করার চেষ্টা করো, তোমাদের আশা করি অনেকটা টাইম বেঁচে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে এবং এটা প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে, স্থির জলে নৌকার বেগ কত? দেখো, যখন 3 ঘন্টায় 9 কিমি যাচ্ছে স্রোতের প্রতিকূলে, ধরো এদিকে স্রোত আর নৌকা তার উল্টো দিকে, তাই যদি হয় তাহলে এখানে নৌকার মানে অ্যাকচুয়াল যে গতিবেগ সেটা কত হচ্ছে, এখানে 1 ঘন্টায় বার করে নাও। 3 ঘন্টায় যদি 9 হয় তাহলে 1 ঘন্টায় কত হবে? 1 ঘন্টায় হবে 3, 9কে 3 দিয়ে ভাগ করো তাহলে হবে 3। 1 ঘন্টায় হচ্ছে স্রোতের প্রতিকূলে 3, আর স্রোতের অনুকূলে কতটা যাবে? 3 ঘন্টায় সেই আবার যাচ্ছে কতটা? 3 ঘন্টায় যাচ্ছে 18 কিমি। তাহলে 1 ঘন্টায় কত যাবে একটু বার করে নাও। 18কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের এটা আসবে কত? 6 কিমি। জাস্ট এই কিমিও পরীক্ষার খাতায় লিখবে না, হ্যাঁ। এবার দেখো, এটা প্রতিকূলে 3 কিমি, অনুকূলে 6 কিমি, নৌকার গতিবেগ চাইছে, কি করবে? এই 6 আর 3কে যোগ করবে, করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে এখানে হচ্ছে 9, 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5। যদি এটা স্রোতের গতিবেগ বলতো তাহলে উত্তর কি হবে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও। ধরো এই অঙ্কটাই আমাদেরকে পরীক্ষায় দিয়ে বলছে নৌকার গতিবেগ না বলে বলছে স্রোতের গতিবেগ কত, তাহলে কত উত্তর হবে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকে ফটাফট আনসারগুলো জানাতে থাকো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিন্তু অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আমাদের ম্যাথের ক্লাস একদম প্রতিনিয়ত ম্যাথের ক্লাস চলে, তোমরা চাইলে ম্যাথ শর্টকাটভাবে কিন্তু করতে পারো। শর্টকাটভাবে আমি তোমাদের যথাসম্ভব শেখানোর চেষ্টা করি, শর্ট ট্রিক্স দিই। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, তোমরা প্রত্যেকে আনসার জানাতে থাকো। আমি এর আগে অনেক তোমাদের এইভাবে শিখিয়েছিলাম। ঠিক আছে, যারা আজকে নতুন ক্লাস করছো তারা হয়তো অনেকে জানো না, কিন্তু যারা পুরনো অনেকে ক্লাস করছে তারা অনেকে এই ধরনের অঙ্কগুলো একদম নিমেষে দেখে উত্তর বলতে পারে। তো যাই হোক, তোমরা যারা পারবে তারা করো, অসুবিধা নেই। বলছে একটি চৌবাচ্চার 2টি নল দিয়ে যথাক্রমে 8 ঘন্টায় ও 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। 2টি নল একসঙ্গে খুলে চৌবাচ্চাটি পূর্ণ হয়, মানে 2টো নল যখন একসঙ্গে কাজ করবে তখন কত সময়ে পূর্ণ হবে সেটা আমাদের কিন্তু বার করতে বলছে। মজার বিষয় হচ্ছে আমরা এই 9 ঘন্টা লিখে নেব, 12 ঘন্টা এখানে লিখে নেব, এদের এলসিএম বার করো। এলসিএম মানে কত? এলসিএম মানে হচ্ছে লসাগু। হ্যাঁ, লসাগু, এখানে লসাগু দেখো 36 হচ্ছে লসাগু, তাহলে 9কে কত গুণ করলে 36 আছে? 4 9 36 4, আর 12কে কত গুণ করলে 36 আছে? 3। তাহলে এবারে এই প্রথম যে নলটা তার কিন্তু কর্মদক্ষতা বলতে পারো সেইটা 4 ইউনিট, আর পরেরটা 12 যেটা তার দ্বিতীয় নলটা 3 ইউনিট। তাহলে তারা 1 ঘন্টায় কতটা ইউনিট কাজ করে? এই 1 ঘন্টায় কাজ করে 4 আর 3 যোগ করে 7 ইউনিট। মনে রাখো এখানে টোটাল যে কাজের পরিমাণ সেটা 36। তাহলে তারা দুজন মিলে যখন করছে তারা 1 ঘন্টায় করে 7 ইউনিট, তাহলে দুজন মিলে যদি করে তাহলে কত ঘন্টা সময় লাগবে? টোটাল কাজ তো 36। তাহলে এখানে 36কে 7 দিয়ে যদি আমরা ভাগ করি 5 পূর্ণ 1/4, তাহলে এখানে অপশান কিন্তু আমরা অপশান এতেই উত্তরটা পেয়ে যাচ্ছি। ঠিক ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমি একদম ধরে ধরে অঙ্ক করাই প্রত্যেকটা স্লাইডে, তোমাদের একেবারে যাতে পুরো ক্লিয়ার হয়ে যায়। পরের অঙ্কটা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। কি বলছে দেখো, পরপর 3টি যুগ্ম সংখ্যা, মনে রাখবে যুগ্ম মানে জোড় সংখ্যা, হ্যাঁ, যুগ্ম মানে হচ্ছে জোড় সংখ্যা, তাদের যোগফল হচ্ছে 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে আমাকে পরপর 3টে সংখ্যা খুঁজতে হবে যাদের কিন্তু যোগ করলে 54 আসে। এখন আমরা যদি এটাকে একটু সহজভাবে বলি, তোমাদেরকে একদম মানে একটু ডিটেলসেই করো, বেশি সময় লাগবে না। 3টি যেহেতু সংখ্যা যোগফল বলেছে, আমরা প্রথম সংখ্যাটা x ধরলাম। তাহলে যেহেতু জোড় সংখ্যা, মনে রাখবে একটা জোড় সংখ্যা যদি 6 হয়, ঠিক তার পরের জোড় সংখ্যাটা 8 হয়, তার পরের জোড় সংখ্যাটা 10 হয়। তার মানে কি হচ্ছে, প্রত্যেকটার সঙ্গে 2 করে বাড়ছে না? দেখো, তাহলে তার পরের সংখ্যাটা কত হবে? x + 2 হবে। ঠিক, তারপরের সংখ্যাটা কত হবে? x + 4 হবে। 2 2 করে বাড়ছে, এর সঙ্গে আরও 2 যোগ করলো, তাহলে এখানে এইটা হবে 54। এই অঙ্ক x ধরে করো, যে সে হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা x, তাহলে হচ্ছে 3x, আর এখানে দেখো 2 আর এখানে হচ্ছে 4, তাহলে যোগ করলে হচ্ছে 6, তাহলে = 54। তাহলে এখানে আমাদের হচ্ছে 3x = এই 54 - 6। তাহলে এখান থেকে আমরা x এর যে ভ্যালুটা সেটা বার করব। তাহলে এখানে আমাদের বিয়োগ করলে হচ্ছে 48, তাহলে x এর মান 3 দিয়ে ভাগ করলে 16, তাহলে x এর যে মানটা হচ্ছে সেটা হচ্ছে 16। তার মানে আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে না, ক্ষুদ্রতম মানে x এরই মান, তাহলে এটাই আমাদের বার হলো, অর্থাৎ 16, অর্থাৎ অপশন ডি তে কিন্তু উত্তরটা আছে। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার।
চলো এটা ক্যালকুলেশন করবে, ফটাফট হয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না, এটার আর শর্ট ট্রিক্স নিয়ে লাভ নেই, ঠিক আছে। এটা এক্স ধরে যেই সেই হয়ে যাচ্ছে, যদি এখন অনেক সংখ্যা দিত তখন আমি তোমাদের শর্ট ট্রিক্সটা বলে দিতাম। যাই হোক, চলো পরের অঙ্কটা আমরা তোমাদের একটা বেটার ট্রিক্সের মাধ্যমে বলবো, মানে তোমার জাস্ট ওএমআর শিটে গোল করাটুকু টাইম লাগবে। ইয়েস, তুমি ঠিকই শুনছো, জাস্ট প্রশ্ন দেখবে আর ওএমআর শিটে গোল হবে, এইরকম টাইম লাগবে এই অঙ্কটার। কিন্তু আমি তোমাদেরকে সেই ট্রিক্সটা শেখানোর আগে একটু তোমাদের এই অঙ্কগুলোকে একটু ভাবাই যে কিভাবে করতে হয়, ঠিক আছে। আমি তোমাদেরকে ট্রিক্স দেব, এই ট্রিক্সটা দেব, কিন্তু তোমাদের তার আগে আমি একটুখানি ডিটেলসে একটুখানি ভাবানোর চেষ্টা করছি, ঠিক আছে। চলো কি বলছে, দুটো সংখ্যার অনুপাত আমরা জানি 5:7। আমরা মনে করছি যে সংখ্যাটা হচ্ছে 5x আর 7x। দেখো আমরা এইভাবে কিন্তু পরীক্ষার খাতায় করব না, আই রিপিট, এইভাবে করব না, আমরা মেথড অন্যভাবে চেঞ্জ করে করব, কিন্তু আমি তোমাদেরকে জাস্ট ভাবানোর জন্য এটা করছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে কত, 5x একটা সংখ্যা, আর একটা কত 7x। আচ্ছা বলো তো, এদের লসাগু আমাদের জানা আছে, লসাগু মানে কি, এদের মধ্যে কমন আছে, প্রথমে x হচ্ছে কমন, আর এরা 7 আর 5 কমন নেই, তাহলে এদের গুণ করতে হয়, তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু বা এলসিএম। এটা হচ্ছে 315-র সঙ্গে সমান, তাহলে এখানে হচ্ছে এই এটা নিচেই পাঠাও, তাহলে x হচ্ছে 315, নিচেই হচ্ছে 5 × 7। এটা যদি 5 দিয়ে কাটি 6, আর এটা যদি আমরা 5 দিয়ে কাটি 3 5 15 63, তাহলে এখান থেকে কাটলে কিন্তু 9 হলো। তার মানে x এর যে মানটা আসবে 9। অনেকে আবার কি করে, এই জায়গাটায় x² লিখে ফেলে, মনে করে গুণ, না গুণ না, এখানে x তো কমন হচ্ছে, তাহলে লসাগুর ক্ষেত্রে কিন্তু এটা কমন মানে একটা লিখতে হবে, তাহলে x = 9 কিন্তু। হ্যাঁ, যদি x এর মান 9 হয় তাহলে আমাদের সংখ্যা দুটির গুণফল চেয়েছে, তাহলে আমরা কি করব, আমি বলছি এইভাবে করতে হবে না, তোমরা একটুখানি ধৈর্য ধরো। তাহলে x এর মান কত, আমাদের সংখ্যাগুলি কে, সংখ্যাগুলি একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 7x, তার মানে এই দুজনের গুণ করতে হবে, তার মানে 5 × 9 + 7 × 9, x এর মানগুলো বসিয়ে দিলাম। এবারে দেখো এখানে 9 আর 9 গুণ করলে 81, আর এখানে 5 × 7 = 35, 5 × 7 = 35 × 81, এ দুটো গুণ করবে, গুণ করলে 2835। এখন মজার বিষয় হচ্ছে এই সমস্ত জিনিস কিন্তু আমরা পরীক্ষার খাতায় করে আমাদের সময়গুলো নষ্ট করব না, ঠিক। দেখো মজার বিষয় হচ্ছে দুটি সংখ্যার গুণফল, ট্রিক্সটায় চলে এসো, দুটি সংখ্যার গুণফল যখন দিয়েছে না, মানে এই ধরনের অঙ্ক সত্যি কথা বলতে তোমাদের মানে জাস্ট দেখাটুকু সময় লাগবে। এবার দেখো এখানে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত আমি জানি, আর এখানে বলছে তাদের গুণফল হচ্ছে এত। আচ্ছা যদি আমরা এদেরকে গুণ করি, তাহলে গুণ করলে আমাদের যে সংখ্যাটা আসবে 5 × 7 = 35, তার মানে এই যে 5 × 7 = 35 হলো, তাহলে এখানেই, এবং লসাগু হচ্ছে লাস্টের ডিজিট বা এককের ঘরের অঙ্ক 5, তাহলে কোনোদিন এই 8 এককের ঘরের অঙ্ক বা 3 হতে পারে? একমাত্র উপায় না 5 ছাড়া আর কে হবে? 5 হতে পারে অথবা 0 হতে পারে, কিন্তু 0 আসবে না, তার কারণ হচ্ছে এখানে কোথাও 2 নেই, ঠিক আছে। এখানে কোথাও 2 থাকলে তখন হতো, তার মানে একমাত্র অপশান সি ছাড়া আর উত্তর কে হবে? অপশানগুলো এমনভাবে দেওয়া জাস্ট তোমাকে দেখেই উত্তর হয়ে যাবে, ঠিক আছে। যদি তোমাদের দেখো যে অপশানটা এমন আছে, যে অপশানগুলো তোমাদের এমন আছে যেটা কিনা 5 দিয়ে দেখাচ্ছে, দুটো অপশান আছে, এরকমও তো হতে পারে না, তখন কি করবে, তখন তোমরা এই বাকি দুটো অপশানকে কেটে দেবে, দেওয়ার পরে একবার চেক করে নেবে কে 7 দিয়ে ভাগ যায়। যদি এই একটা সংখ্যা যদি 7 দিয়ে ভাগ যায়, ধরো আমি এটা তোমাদেরকে জাস্ট একটুখানি ভাবাই, হ্যাঁ, মানে দেখো এখানে একটু শেখানোর চেষ্টা করি। এখানে যদি আমাদের এইটা যদি 5 হতো, হ্যাঁ, তাহলে কি হতো, 2 5 3, এটা 5 দিলাম, তাহলে তো তুমি কনফিউশনে পড়ে যেত, অপশান বি হতো, অপশান সি হতো। দেখো আমি তোমাকে ভাবাচ্ছি, ট্রিক্স দেখো, তোমরা কি করবে, দুজনাই তো 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে দুটো অপশানই হতে পারে আমার নিয়ম অনুযায়ী, তাই তো। এবার মজার বিষয় হচ্ছে এখানে 7 আসে, তাহলে দেখতে হবে যে এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ যায়, একবার চেক করে নেওয়া উচিত। দেখতে হবে 2 5 3 5, তাহলে এখানে আমাদের ভাগ করে নাও, ভাগ করলে এখানে হচ্ছে 7, তাহলে এখানে হচ্ছে আমাদের 3 × 7 = 21, তাই তো। তাহলে এখানে 4, তারপরে 3, 6 × 7 = 42, 6 42, তাহলে এখানে হচ্ছে আমাদের 1 5। দেখো এখানে কিন্তু আর আমরা এটাকে 7 দিয়ে কিন্তু ভাগ করতে পাচ্ছি না, তার মানে কি এখানে যদি 5ও থাকে তাহলে এই অপশান কিন্তু হচ্ছে না, তার মানে একমাত্র এই অপশানটা হচ্ছে। দেখবে তোমরা এটা 7 দিয়ে ভাগ করে দেখবে এটা ভাগ যাবে, এবং দেখেই বুঝতে পারছি 4 × 7 = 28, 5 × 7 = 35, এটা 0 বসিয়ে দিলে হয়ে গেল। তার মানে আমরা এখানে অপশান সি কিন্তু উত্তরটা নিতে পাচ্ছি। জাস্ট তোমাদেরকে অনেকে হয়তো বলতে পারো যে এই নিয়ম ঠিক আছে, অপশান যদি সব এরকম 5 থাকে তখন আমরা কি করব, সেই জন্য তোমাদেরকে কিন্তু আমি এটা বলে দিলাম, ওকে।
রাস্তা কিন্তু আমার আমার কথা হচ্ছে তুমি নিয়ম কিন্তু একটা নিয়ম জেনে পরীক্ষায় যেও না, তুমি একের বেশি বা একের অধিক নিয়ম তুমি জেনে পরীক্ষায় যাবে, তোমার কিন্তু অ্যাডভান্টেজটা তুমি বেশি পাবে। ঠিক আছে, অনেক সময় দেখবে দুটো অপশান কিন্তু বাদ দিতে পারো আর দুটোর মধ্যে কনফিউশন হয়ে যায়, কিন্তু একটু যদি কায়দা করে করতে পারো না, সেইগুলো কিন্তু অঙ্কগুলো একদম ফটাফট আনসার বেরিয়ে যায়। যেগুলো আমরা বিশেষ করে আমাদের পেইড ব্যাচে ওইগুলোকে ভালোভাবে শেখানোর চেষ্টা করি বা ধরে ধরে ওইগুলো সব জায়গাগুলো বলে দিই, কারণ এখানে হয়তো সব ক্লাসে নিয়ে আসা সম্ভব হয় না, তবু আমি যতটা পারি দিই তোমাদের। ওখানে যদি চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলোচনা করা হয় তো, তবু আমি তোমাদেরকে চেষ্টা করব। ঠিক আছে, যারা মনে করছো পেইড ব্যাচে আসতে চাইছো বা স্পেশাল ব্যাচে আসতে চাইছো, তাহলে চলে আসতে পারো। একদম একদম তোমাদেরকে জিরো থেকে শুরু করব, কথা দিলাম ধরে ধরে ম্যাথগুলোকে শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, যারা ম্যাথে একদমই উইক আসো, বিশেষ করে সামনে কিন্তু প্রচুর পরীক্ষা আসবে, এমন একটা সময় প্রচুর পরীক্ষা আসবে, তখন তাড়াহুড়ো করে কিন্তু কোর্সে ভর্তি হয়ে কিন্তু আহামরি লাভ হবে না। ওই জন্য যারা মনে করছো যে ভর্তি হতে চাও, তারা এখনই চলে এসো। তোমাদের জন্য কিন্তু একদম 3 মাসে ম্যাথটাকে স্ট্রং একটা জায়গায় পরিণত করে দেবো আশা করি। তো এখানে 699 মনে রাখবে, এই ছোট্ট একটা অ্যামাউন্ট কিন্তু তোমার জীবনে ম্যাথটা উঠে যেতে পারে। কন্ট্যাক্ট করে নিও এই নাম্বারের সঙ্গে, ঠিক আছে, বা এই নাম্বারে ফোনপে পেটিএম আছে, পে করে আমাকে স্ক্রিনশট করে পাঠিয়ে দাও, আমি তোমাদের ব্যাজে জয়েন করিয়ে নেবো। মনে রাখবে আমাদের কোনো অসুবিধা নেই, নতুন যখন ব্যাজ আসবে তোমাদেরকে সেই ব্যাজে যারা নতুন যারা এখন যারা ভর্তি হচ্ছ তাদেরকে আবার পুনরায় সেই ব্যাজে আমরা নিয়ে চলে আসবো, যারা আগের ক্লাসগুলো মিস করেছে। কোনো অসুবিধা নেই, সব কিছু বেনিফিট আসে, আগের ক্লাসের রেকর্ডিং আসে, সব কিছুই আসে, পিডিএফ সব পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী স্লাইডে পরের অঙ্কটা দেখো। আমি তোমাদেরকে একদম বেটার ট্রিক্সের মাধ্যমে বলবো। ধরো 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। খুব মজার অঙ্ক। দেখো আমরা কিভাবে করব, দেখো আমি তোমাদেরকে একটু ধরে ধরে বলি, পুরো মন দিয়ে শোনো। এখানে এই জায়গাটায় বিশেষ করে, যেহেতু 150 গ্রাম এটা হচ্ছে আমাদের মিশ্রিত দ্রবণ, এখন চিনি আসে, আমি মনে করছি যদি চিনি থাকে, মনে করো বাকিটা জল আছে। হ্যাঁ, যদিও এখানে জলের কথা কোথাও উল্লেখ নেই, তবু আমি ধরে নিচ্ছি যে বাকিটা জল আছে। যদি তাই এটা যদি হয়, আমরা 80% এই 20% যদি চিনি থাকে, তোমরা একদম সরাসরি বলতে পারবে না যে 80% জল আছে। তাহলে জল আর চিনির অনুপাত কত? জল, একটু তোমাদের এই অঙ্কটা লিখে রেখে করি, তোমরা যখন শিখে যাবে তখন আর লিখতে হবে না। জল আর চিনি, এই জল আর চিনির অনুপাতটা আমরা একটুখানি লিখে নিই। দেখো তো 80% আর 20% অনুপাত কি হবে? এখানে কাটলে দেখো 4:1 হবে না? ঠিক। চলো নেক্সট বলছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে এই 25% হবে। তার মানে 25% হবে মানে কি? মোট মিশ্রণের চিনির পরিমাণটা। হ্যাঁ, তাহলে নতুন যে চিনির পরিমাণ সেটা কত আসছে? সেটা আসছে কত? 25%। তাহলে আমরা লিখলাম 25%। জল থাকছে কতটা? 75%। তার মানে এটা কত হবে? 3:1 হবে না? এবার চলে এসো, মজাটা দেখো। আমরা প্রথম অনুপাতটা জেনে গেলাম 4:1, পরের অনুপাতটা 3:1। আমি তোমাদেরকে এই অঙ্কগুলো শর্ট ভিডিও আমাদের আছে, সেখানে কিন্তু আমি তোমাদেরকে ধরে ধরে শিখিয়েছিলাম। ঠিক আছে, তোমরা যারা আমাদের শর্টসের যে ক্লাসগুলো আসে, শর্ট যে ভিডিও, ওইগুলো দেখে আসবে, ওখানে আমি ছোট ছোট টেকনিক কিন্তু তোমাদের দিই। দেখো কতটা সহজে করতে পারছি। এই কোনাকুনি গুণ করবে, গুণ করলে 4 হলো। এই কোনাকুনি গুণ করবে, গুণ করলে 3 হলো। গ্যাপ কত? 1। তাহলে এই যে 1 আর আমাদের টোটাল যে চিনির পরিমাণ কত, তার সঙ্গে গুণ করে দাও 150। তাহলে এই যে 150 হলো, এবার এটাকে আমরা কিছু দিয়ে ভাগ করব। হ্যাঁ, কি দিয়ে ভাগ করব? মজার বিষয় হচ্ছে প্রথম যে অনুপাতটা ছিল তার যোগফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4, এখানে আমি একটু ধরে ধরে তোমাদের জন্য লিখি। এর সঙ্গে আরও একটা জিনিস থাকবে, মজার বিষয় হচ্ছে এর সঙ্গে কি থাকবে। এবার আমরা চিনি যোগ করছি, চিনি কোথায় আছে? পরে। তাহলে চিনি যেহেতু যোগ হচ্ছে, তাহলে যেটা পড়ে রয়েছে সেটা আমরা গিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, চিনি যেহেতু যোগ করলাম, তাহলে আমরা অন্য যেটা রয়েছে সেটাকে বাদ দিয়ে দেবো বা নিচে পাঠিয়ে দেবো। এবার এই ক্যালকুলেশনটা তোমাকে একটুখানি করতে হবে, মানে জাস্ট নিয়ম তোমরা বুঝে যাবে, একদম ফটাফট কিন্তু আনসার হয়ে যাবে। দেখো এখানে 5 দিয়ে কাটলে হলো 30 আর 3 দিয়ে কাটলে হলো 10। কতটা সময় লাগছে? 10 গ্রাম মেশালে কিন্তু কাহিনিটা হয়ে যাবে। তোমরা হয়তো ভাবছো যে এটা হয়তো অনেক বড় হবে, কিন্তু না। দেখো আমি তোমাদেরকে আরেকবার শর্টকাট করে দিই। প্রথম অনুপাত 4:1 হলো, তারপরটা 3:1 হলো, কোনাকুনি গুণ করলাম 4, এটা কোনাকুনি গুণ করলাম 3, গ্যাপ হলো 1, 1 এর সঙ্গে 150 গুণ,
গুণ করে এদের যোগফল নিচে পাঠাও যোগ। এবার যেহেতু আমরা চিনি যোগ করি তাহলে চিনিটা বাদ দাও, এখানে জলটারে নিচেই ভাগ করে পাঠিয়ে দাও, ব্যাস দেখো এখানে আনসার কিন্তু বেরিয়ে গেল, অপশান এ কিন্তু রাইট আনসার। ওকে, যদি তোমাদের ট্রিক্সটা ভালো লাগে তাহলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করো। এই ট্রিক্সটা সত্যি কথা বলতে আমি সম্পূর্ণ নিজে কিন্তু ট্রিক্সটা তৈরি করেছি তোমাদের জন্য, ঠিক আছে, খেটে খুঁটে প্রচুর ট্রিক্স তৈরি করি তোমাদেরকে দেওয়ার জন্য। তোমরা এই শর্ট ক্লাস যেটা আছে না ওইগুলো দেখবে, ওখানেও প্রচুর ট্রিক্স পাবে। এবং আমরা প্রতিনিয়ত যে ক্লাসগুলো করি প্রত্যেকটাই কিন্তু শর্টভাবে তোমাদেরকে বলার চেষ্টা করি যতটা সম্ভব। আগের ক্লাসগুলো দেখে আসবে, আমাদের এর আগে কিন্তু 33টা ক্লাস হয়ে গিয়েছে, তোমরা যারা দেখোনি প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টে কিন্তু ক্লাসগুলো আছে। আর যারা নতুন দেখছো তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ক্লাসের আপডেটগুলো কিন্তু অনেক সময় নোটিফিকেশান যায় না তোমাদের কাছে। টেলিগ্রামে যদি তোমরা জয়েন না হতে পারো আমাকে এই নাম্বারে টেলিগ্রাম করো, আমি তোমাকে জয়েন করিয়ে নেবো, ঠিক আছে। এই নাম্বারে টেলিগ্রাম আছে, টেলিগ্রামে একটু জয়েন করার জন্য কিছু একটা রিকোয়েস্ট করে দাও আমাকে, আমি তোমাকে টেলিগ্রামে জয়েন করে দেবো, ঠিক আছে। চলো পরবর্তী স্লাইডে যাব। পরের অঙ্কটা একদম মুখে মুখে ক্যালকুলেশন করা যাবে। কি বলছে, এক ব্যক্তি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে 50% হ্রাস করে ফিরে আসে, জাস্ট এখানে বলেছে 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? আমি তোমাদেরকে বলি প্রথম গতিবেগ কত, 40, এখানে লিখে দাও। যেহেতু 50% বৃদ্ধি হয়েছে তাহলে 40-এর ওপরে 50% মানে কত, 20, তাহলে বৃদ্ধি হয়েছে কত, তাহলে এখানে 20 বৃদ্ধি হয়েছে, তাহলে আগে ছিল কত 40, তাহলে বৃদ্ধি হয়ে নতুন হবে কত 60। এবার যেহেতু এখানে আমরা গড় গতিবেগ বার করছি, যাতায়াত হয়েছে তাহলে 2 দিয়ে গুণ করতে হয়, আর নিচেই হচ্ছে এই দুজনের যোগফল। জাস্ট ক্যালকুলেশন করো, ওপরে হচ্ছে 2 × 40 × 60 ডিভাইডেড বাই 80, এখানে 100, তাহলে কাটো, এখানে শূন্য কাটছে, এখানে হচ্ছে 424, 24 × 48, তাহলে অপশান কিন্তু আমরা সি উত্তর পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? গড় গতিবেগের সূত্র তোমাদেরকে আমি একটু বলে দিই, 2xy ডিভাইডেড বাই x + y। মনে রাখবে এটা হচ্ছে গড় গতিবেগের সূত্র। অনেকে এই 2 নিয়ে তোমরা কনফিউশনে পড়ে যাবে, কিন্তু 2 থাকবে, মনে করবে একবার গিয়েছে আবার একবার ফিরে এসছে, মানে 2-এর একটা গল্প আছে, এইটা ভেবে তুমি মাথায় রেখে দেবে, দেখবে তোমার পরীক্ষার খাতায় গিয়ে আমার কথা মনে পড়বে যে একবার গিয়েছে আবার একবার ফিরে এসছে, তার মানে 2-এর একটা কথা আছে, তাহলে উপরে একটা 2 হবে, এরকম একটা কনসেপ্ট দিয়ে তুমি মাথায় রাখবে। কারণ পরীক্ষার খাতায় দেখবে যখন পরীক্ষায় বসবে তখন অনেক শর্ট ট্রিক্স কিন্তু তোমরা ভুলে যাবে। কিন্তু ওই জন্য বলছি ক্লাসগুলো যদি তোমরা বারবার দেখতে থাকো না এবং প্র্যাকটিসটা করতে থাকো, দেখবে তোমরা আস্তে আস্তে শর্ট ট্রিক্সগুলো তোমাদের চোখের সামনে কিন্তু পরীক্ষার দিনকে ভাসবে, এবং কিছু অঙ্ক থাকবে তোমরা কিন্তু একদম নিমেষে উত্তর করতে পারবে, আর কিছু অঙ্ক কমন চলে আসে তো খুবই ভালো, একদম ডাইরেক্ট উত্তর করতে পারবে। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। এ একটি কাজের 1/3 অংশ 5 দিনে, তাহলে 1/3 অংশ যখন করছে 5 দিনে করছে, তাহলে 1 অংশ কত দিনে করবে, 15 দিনে করবে, খুব ভালো কথা। তাহলে 2/5 অংশ কত দিনে করবে, 10 দিনে করছে, তাহলে এখানে 2 অংশ কত দিনে করবে, 5 দিয়ে গুণ করে দাও 20 দিনে, তাহলে 1 অংশ কত দিনে করবে, 10 দিনে। এই যে 2 অংশ যদি 20 দিনে করে 1 অংশ কত দিনে, 10 দিনে। তাহলে এই যে 15, আচ্ছা এখানে কত, 5 × 10 = 50, তার মানে এটা 25 দিন হবে, হ্যাঁ 25 দিন। তার মানে এখানে এবার দেখো এই 15, এটা মনে করো এ, এটা মনে করো বি, 25। আমরা কি করব, এই দুজনের এলসিএম বার করবো। হ্যাঁ এলসিএম কত বলো তো, এলসিএম হচ্ছে 75। ওকে, তাহলে 75 এটা হচ্ছে, তাহলে এর যে কর্মদক্ষতা সেটা হচ্ছে 5 একক বা 5 ইউনিট, 5 ইউনিটস। তাহলে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে 3 ইউনিট। তাহলে টোটাল যদি তারা একই দিনে করছে, যেহেতু একত্রে করছে, তাহলে একত্রে তারা একদিনে কতটা করছে, দুজনের যোগ করে দাও, 5 আর 3 8, তাহলে 8 ইউনিট কাজ তারা একদিনে করছে। তাই সম্পূর্ণ কাজ কতটা, 75 ইউনিট। তাহলে 75 ইউনিট করতে তাদের কতটা সময় লাগবে, 8 এখানে ভাগ করে দাও, 8 9 72, 9 এখানে নিচে 8 9 72, আর উপরে হচ্ছে 3, তার মানে 8 9 72 3 75/8। তাহলে এখানে আমরা অপশান বিতে উত্তরটা পেয়ে যাচ্ছি। যখন তোমরা এই সমস্ত অঙ্ক শিখে যাবে না, তোমাদের একদম মানে কি বলবো খুব ফাস্ট হবে। হয়তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য এ বি এসব হাবি জাবি লিখছি, একে কত অমুক কত বোঝানোর জন্য লিখছি, তোমরা প্রশ্নের উপরে সরাসরি এখানে একদম ডাইরেক্ট 15 লিখতে পারবে, আর এখানে মুখে মুখে কিন্তু ডাইরেক্ট 25 লিখতে পারবে। এটা একদম সঙ্গে সঙ্গে 75 লিখতে পারবে, তার মানে এটা হচ্ছে 5 একক, এটা হচ্ছে 3 একক, এরকম ডাইরেক্ট করতে পারবে। হ্যাঁ এটা 3 একক, এবার টোটাল 8, তাহলে 75কে 8 দিয়ে ভাগ করে দেবে, মুখে মুখে কিছুটা ক্যালকুলেশন আর কিছুটা লিখে ক্যালকুলেশন করলে যে হয়ে যাবে। হয়তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু হয়তো ধরে ধরে করলে একটু সময় লাগে। দেখো এই অঙ্কটা আমরা সবাই একটা কাজ করি, আমরা কি করি বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। আমরা সবাই একটা কাজ করি কি, ভুলটা আমরা সবাই কোথায় করি,
ভুলটা আমরা সবাই করি, এইটার আমরা লসাগু বার করি, কি সুন্দর করে আমরা লসাগুটা বার করে নিই। দেখো এখানে লসাগু যদি বার করি 19 দিয়ে কাটা যাচ্ছে, 3 19 57, 4 19 76, আর এখানে 19 মানে 10, আবার এটাকে 2 দিয়ে যাবে। দেখো এইভাবে আমরা করব না, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা আমরা এই ভুলটা আমরা করি। তাহলে এখানে হচ্ছে 5। এবার আমরা এদেরকে গুণ করি, গুণ করার পরে গিয়ে আমরা যেটা সংখ্যাটা আসে সেই সংখ্যাটা বলছে প্রতি ক্ষেত্রে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, যে সংখ্যাটা আসবে তার সংখ্যাটা 1 যোগ করি। কিন্তু এটা সে পুরনো দিনে চলতো, এই নিয়ম আমরা নিয়ে কাজ করব না, এই নিয়মে আমরা আর কাজ করব না। কি নিয়মে কাজ করব ভালো করে শোনো, ঠিক আছে? আমি তোমাদেরকে ম্যাথের স্পেশাল ক্লাস করাই। দেখো আমি তোমাদেরকে অন্য রাস্তা ধরাবো, যে রাস্তা ধরে তোমরা খুব দ্রুত কোনো ক্যালকুলেশন করতে হবে না, কিন্তু উত্তরটায় পৌঁছাতে পারবে। কি করতে হবে বলছে 1 অবশিষ্ট থাকে, তাই তো? তার মানে যদি 1 বিয়োগ করে ফেলি তাহলে আর অবশিষ্ট থাকবে না। তার মানে কি, তাহলে এই যে উত্তরটা আসবে যেগুলো, তার মানে এরা সবাই এবার ভাগ করতে পারবে, ঠিক? তাহলে এখানে প্রথমটায় যদি আমরা 1 বিয়োগ করে ফেলি 1339, তারপরটা দেখো 1140, তারপরটা দেখো 1149, তারপরটা দেখো 1150। নিচেরটা শুরু করি। এখানে দেখো খেয়াল রাখো, এই 57 মানে কি 3 × 19। আচ্ছা, তার মানে এই যে সংখ্যাগুলো আছে নিশ্চয়ই এই 57 দিয়ে ভাগ যাবে। ভালো করে শোনো, একটা অঙ্ক হয়তো তোমাদের সহজ লাগছে, অনেকে হয়তো উত্তরটা ধরেও ফেলছো, কিন্তু আমি তোমাদেরকে সবার জন্য একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। 57, তো এই 57কে 3 দিয়ে ভাগ করা যায়, 19 দিয়ে ভাগ করা যায়। তার মানে যে 57 দিয়ে বিভাজ্য হবে সে 3 দিয়েও বিভাজ্য হবে, আবার 19 দিয়েও বিভাজ্য হবে। আমি ধরবো কি এর মধ্যে 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, ঠিক? চলো দেখি, এই 1 আর 1 যোগ করলে 2, আর 5 যোগ করলে 7, 7 তো 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা যাচ্ছে না। এটা দেখো 1 আর 1 2, আচ্ছা 6, 6 আর এখানে 9, 9 6 15, 5 মানে 15, মানে এইটা আবার 3 দিয়ে ভাগ যাচ্ছে। চলে আসে পরেরটা, দেখো এটা 1 আর 1 2, আর এটা হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে আমাদের কত 6, মানে এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। চলো এটা দেখি, এখানে হচ্ছে 1 আর 1 2, আর এখানে 3 5, আর এখানে 9, 9 আর 5 14, তাহলে এই 14টা 3 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে আমরা অন্ততপক্ষে দুটো অপশান অটোমেটিক্যালি কিন্তু বাদ দিয়ে ফেললাম। এবার তোমাদের একটা কাজ করতে হবে যে কোন সংখ্যাটা এবারে 19 দিয়ে ভাগ যায়। হয়তো অনেক সময় দুটো অপশান আসবে না, ডাইরেক্ট একটাতে হয়ে যাবে, কিন্তু বাই চান্স যদি দুটো অপশান এসে যায় 19, তখন একটুখানি এখানে 19 দিয়ে ভাগ করতে হবে। তবে তার আগে আর একটা কথা বলি, 19 দিয়ে না করলেও হবে, আরও একটা টেকনিক দেখো। এখানে কত রয়েছে, এখানে হচ্ছে 19 × 10 আছে না, তার মানে 10 মানে লাস্টের সংখ্যাটা 0 হবেই। সুতরাং আমরা ডাইরেক্ট এই উত্তরটা নিতে পারবো, এই উত্তরটা নিতে পারবো না, কারণ 10 দিয়ে তো ভাগ যেতে হবে। তার মানে ডাইরেক্টলি আমরা বলতে পারছি, ধরো 3 দিয়ে না বললেও আমরা কিন্তু ডাইরেক্ট অপশানটা পৌঁছতে পারছি। হয়তো এটা আসবে ঠিক আছে, কিন্তু এটা 3 দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা বলতে পারবো ডাইরেক্ট কিন্তু এটা উত্তর, মানে অপশান কিন্তু বি হচ্ছে রাইট আনসার, ঠিক? বা তোমরা টেস্ট করতে পারো 19 দিয়েও ভাগ যাবে, যেহেতু এটা 4 দিয়েও টেস্ট করা যায়, কারণ 4 19 76 হয়, 19 × 4 কোন সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। আমি বলছি দাগ টেনে করার থেকে তোমাকে একটু হলেও টাইম বাঁচাবে এবং ক্যালকুলেশনের ঝামেলা এড়াবে যদি তুমি এই ট্রিক্সটা ফলো করো। চলো পরের প্রশ্ন আনসার প্রত্যেকে করো, একদমই ইজি প্রবলেম, কিছুই নেই, ঠিক আছে? আমার আগেই তোমরা উত্তর দিতে পারবে, তোমরা একটু ফটাফট আনসার করো। আর তোমাদেরকে মানে সত্যি খুব খেটে খুঁটে ক্লাস করাই, তো তোমরা একটা লাইক করো প্লিজ, প্রত্যেকে একটা লাইক করে দিও এখনই। বলছে কোনো সংখ্যা 2/3 অংশের মান হচ্ছে 26, বলে সংখ্যাটির 25% কত? তাহলে এখানে আমরা সরাসরি লিখবো 2/3 অংশ, এটা একদম মুখে মুখে হয়ে যায়। তাহলে 1 অংশ মানে কত হবে 26 × এটা উল্টে যায় নিচেই, এখানে পাঠিয়ে দাও। আর 25% মানে মনে রাখবে 1/4, বা তুমি লিখতে পারো 25/100, তার মানেই 1/4। কেউ 25% না লিখে 25/100 লিখতে পারে, দেখো কাটলে সেই 1/4ই আসে। ওকে, একটু ক্যালকুলেশন করতে হবে, এটা দিয়ে কাটলে 13 হলো। তাহলে উপরে আমাদের আসছে 3 × 39, আর নিচে হচ্ছে আমাদের 4, তার মানে এখানে 3 × 39, 4 9 যদি আমি দিই 36, তাহলে এখানে পড়ে থাকছে 3, তাহলে পয়েন্ট নিয়ে 0 নিলাম, 0 নিলে আমাদের আসছে কত 4 × 7 = 28, তার মানে আর করতে হবে না, দেখো সব কটা অপশান বাদ যাচ্ছে, লাস্টেরটাই পড়ে রয়েছে। কিছুটা তোমাকে কিন্তু দেখো এখন যা কম্পিটিশান না, এই কম্পিটিশানে এই অযথা ক্যালকুলেশন করে সময় নষ্ট করা যাবে না। এই যে আমি এর পরের ভাগটা কি হয় আমি আর দাগ টেনে করবো না, কারণ আমার অপশানে চলে এসছে, ঠিক আছে? করলে করবে, কিন্তু
আমরা অপশান ডি অটোমেটিক মেরে দেবো। দেখবে একজন এইটা ভাগ করবে আর একজনের ওএমআর শিটে গোল করাটুকু সময় ওই জায়গাটায় মেকআপ দেবে, ঠিক আছে, যা 2-1 সেকেন্ড এখানে টাইম বাঁচানো যায়। মনে রাখবে যদি পরীক্ষার খাতায় প্রত্যেকটা কোশ্চেন থেকে যদি আমি 1 সেকেন্ড করে বাঁচাতে পারি, আর যদি 100টা যদি প্রশ্ন হয় তাও আমার কিন্তু 100 সেকেন্ড বাঁচবে। আর এই 100 সেকেন্ডের পরীক্ষার কিন্তু মূল্য আছে, এটুকু ভেবো না, মানে এটা প্রায় 1.5 মিনিট, 1.5 মিনিটেরও বেশি। এই 1.5 মিনিটে মনে রাখবে অনেক সময় 2-3টা অঙ্ক হয়ে যায়। ঠিকই শুনেছো, হ্যাঁ হয়, কিছু কিছু অঙ্ক আছে 30 সেকেন্ড কোনো সময় লাগে, কোনোটা 5 সেকেন্ড সময় লাগে, কোনোটা 10 সেকেন্ড সময় লাগে, আবার কিছু কিছু অঙ্ক আছে তার 2 মিনিট 3 মিনিট 5 মিনিটেও হয় না, ঠিক আছে। আমি তোমাদেরকে বিভিন্ন প্ল্যানিং বলে দিয়েছিলাম যে কীভাবে পরীক্ষা তোমরা দিলে তোমাদেরকে টাইমগুলো বাঁচানো যায়। যাই হোক, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, আবার একদিন দরকার আলোচনা করব। বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত? দেখো এখানে 6 বছরের সুদ বলেছে। আমরা যদি একটা সূত্র মুখস্থ করে নিই, PTR/100 বা PRT/100 যাই বলো, তাহলে P এর মান 500 ইন্টু T এর মান 6 বছর, আর এর মান 5, নিচেই 100, তাহলে কাটো, এটা যেই সেই হয়ে যায়, 5 6 30, 3 5 15, 150। অপশান বিতে উত্তর। এগুলো কিছুই না, সহজ একটা অঙ্ক, সবাই পারবে, কিন্তু জাস্ট তথ্যটা জানা থাকা দরকার। পরের প্রশ্ন, এখানে স্টার যে চিহ্নিত আছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে বলছে, সেটা কত হবে। আমরা কি করব, সবার প্রথমে এই ক্যালকুলেশনগুলোকে আমরা কিভাবে করতে হয় দেখো, এই এখানে 5 আর এখানে 3 এদেরকে ছাড়িয়ে দেবো, তাহলে এটাকে কিভাবে লেখা যায়, 5 + 5/3, আর যেহেতু এখানে মাইনাস আছে মানে একটা ব্র্যাকেট দিতে হবে, 3 + 8/3 হলো। আচ্ছা, এবারে ব্র্যাকেট ক্লোজ করো, এখানে মাইনাস স্টারের জায়গায় আমি একটা এক্স বসালাম, ও পাশে 1, তাহলে এখানে হচ্ছে 5 + 5/3 মাইনাস এখানে একটা 3 দাও, আর এই মাইনাসটা ভিতরে গুণ করে দাও, 8/3, এখানে মাইনাস, আচ্ছা এই 1টা এ পাশে পাঠালাম আর এক্সটাকে ও পাশে দিয়ে দিলাম, তাহলে চিহ্ন বদলে গেল। আর এখানে দেখো এই দুটো আগে বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে বলো তো, এটা বিয়োগ করলে হচ্ছে 2, তাই তো। আর এখান থেকে আরও একটা 1 বিয়োগ হবে, তার মানে শুধুমাত্র 1 পড়ে থাকবে, আর এখানে প্লাস দিয়ে নিচেই হচ্ছে আমাদের 3 আর উপরে হচ্ছে আমাদের 5 - 8, তাহলে ওপাশে আমাদের x থাকছে, তাহলে এপাশে হচ্ছে 1 প্লাস এখানে উপরে হচ্ছে -3 আর নিচে হচ্ছে 3, তাহলে 3 3 কাটলে -1 = 0, মানে অর্থাৎ x এর মান হচ্ছে 0। মানে এখানে দেখো x এর মান কত আসবে, এখানে এখানে কাটলে আমাদের -1 আসছে, এই যে -1, তাহলে -1 আর এখানে 1 - 1 মানে 1 - 1, আগে একটা লাইন লিখি, 1 - 1 = x, তখন x = 0। আচ্ছা আচ্ছা, অপশান 0 নেই, কিন্তু উত্তর তো 0ই হচ্ছে, ক্যালকুলেশন কোথাও ভুল না, কোথাও ভুল নেই। এখানে অপশানটা হয়তো কোনো গন্ডগোল থাকতে পারে, ঠিক আছে, অথবা এখানকার কোনো ডেটা গন্ডগোল হতে পারে, ঠিক আছে। জাস্ট নিয়মটা তোমাদেরকে আমি বোঝালাম। এরা উত্তরটা কি নিয়েছে একটু দেখি, হ্যাঁ উত্তরটা এরা সি নিয়েছে, এটা জাস্ট একটা 0 করে নাও, হ্যাঁ, মানে এই অঙ্কটার ডেটা হয়তো কোনো কারণে ভুল হতে পারে টাইপিংয়ে, তার জন্য হয়তো আমাদের আনসারটাও অন্য এসছে। যাই হোক, তোমরা একটু করে দেখো, করে যদি অন্য কোনো উত্তর আসে বা কি উত্তর আসছে আমাকে একটু কমেন্ট করে জানাবে, হ্যাঁ একটু কমেন্ট করে জানিয়ে দিও। চলো পরবর্তী প্রশ্ন। পরের প্রশ্ন বলছে এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ বি এর করতে সময় লাগছে কত, সেটা আমাদের বার করতে বলছে। আচ্ছা, এ একটা কাজ 12 দিনে করতে পারে, এটা মাথায় রেখে দিও, হ্যাঁ এইটা একটা ছোট্ট করে মাথার মধ্যে রেখে দাও। এবার বলছে বি এর চেয়ে 60% দক্ষ, তার মানে বি এর চেয়ে 60% দক্ষ, তাহলে এখানে আমাদেরকে যদি রেশিওতে আমরা চলে যাই, 60%-এর রেশিও মান কত, তোমরা 60% রেশিও বার করতে পারো, এরকম কাটাকুটি করে নেবে, রেশিও চলে আসবে। এটা কত হয় বলো তো, এটা কাটলে আমাদের 3, এটা কাটলে আমাদের 5, তাহলে 3/5। মনে রাখবে নিচেই যেহেতু এর চেয়ে বলেছে, এ এর চেয়ে, তাহলে নিচেই হচ্ছে 5টা হচ্ছে এ, হ্যাঁ। আচ্ছা, উপরে যেহেতু এটা বেশি, তার মানে নিশ্চয়ই এই 5-এর সঙ্গে আরও 3 যোগ করতে হবে, তাহলে সেইটা হবে বি, তাহলে বি এর যে কর্মদক্ষতা সেটা আমরা পেয়ে যাব। আমি পরিষ্কার করে লিখছি, বি এর হবে 8 আর এ এর হবে 5 কর্মদক্ষতা। এখন এইবারে একটি কাজ 12 দিনে করতে পারে, আচ্ছা এ যদি 12 দিনে করতে পারে তাহলে টোটাল কাজ কতটা, টোটাল ওয়ার্ক কতটা, এই 5-এর সঙ্গে 12 গুণ করে দাও, যেটা আমরা এর আগে করেছিলাম না তার উল্টো প্রসেস, এখানে 12 দিয়ে গুণ করে দাও। এবার এ বি করছে 8 দিনে, মানে 8 মানে কর্মদক্ষতা নিয়ে, তাহলে 8 দিয়ে ভাগ করে দাও, এটা টোটাল ওয়ার্ক, তাকে 8 দিয়ে ভাগ করলে এটা বি কত দিনে করছে সেটা বেরিয়ে যাবে। এখানে কাটলে 4 দিয়ে 2, এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 5 15, 15/2 মানে হচ্ছে 7 × 1/2,
অপশান এ রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে আশা করি, ক্লাস ভালো লাগছে, একটু ফিডব্যাক দাও। আচ্ছা, ক্রমিক এখানে পরপর ছাড় বা ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় আমাদের জিজ্ঞাসা করছে। 10% আর 30%, যখন ছাড়ের কথা আসবে তখন তোমরা একটা ছোট্ট করে একটা মাইনাস চিহ্ন বসিয়ে নেবে। হ্যাঁ, তার মানে -10 -30 এর মাইনাসে মাইনাসে গুণ করলে +10 × 30 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কাটাকুটি করলে এই পাশে 3 আসছে আর ওই পাশে হচ্ছে -40 + 3। মনে রাখবে এই যোগ, এখানে কিন্তু যদি তোমাদের এই অপশানটা প্রথমে 43 দিত, অনেকে এই অপশানটা মেরে আসতো, কিন্তু না, এখানে যোগ থাকলেও কিন্তু আমরা যোগ করব না, কারণ আগে দেখো বিয়োগ আছে, সুতরাং আমরা কিন্তু এটা -37 আসে। সুতরাং আমরা বলতে পারবো এই 37% কিন্তু শতাংশ ছাড় পাবে বা এটা হ্রাস পাবে বলতে পারো। অপশান কিন্তু আমরা বিতে পাবো। অপশান এতে যদি বাই চান্স আমাদেরকে 43 দিত, অনেকে কিন্তু এটা যোগ ভেবে 43 দিত, কিন্তু না, যেহেতু বিয়োগ আছে, মনে রাখবে দুটো আলাদা চিহ্ন থাকলে কিন্তু বিয়োগ করতে হয়, দুটো একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। আচ্ছা বন্ধুরা, তোমরা যারা বাংলার পঞ্চায়েতের প্রিপারেশান নিচ্ছ, পঞ্চায়েতের জন্য কিন্তু বাংলার PDF আমাদের কাছ থেকে নিতে পারো, ফুল রেডি আসে, একদম সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এখানে এই নাম্বারে তোমরা পে করে স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দাও, ঠিক আছে, অথবা এখানে স্ক্যান করে পে করতে পারো। সিলেবাস ধরে পুরো একদম ডিটেলসে আলোচনা, কিভাবে কি কোন নিয়ম, কারকের নিয়ম, সমাসের নিয়ম, যে সমস্ত যা ব্যাকরণে আসে বাংলা ব্যাকরণ, তার PDF এবং সঙ্গে কিছু MCQ দেওয়া আছে। মনে রাখো না সব যে MCQ তা না, সঙ্গে MCQ কিছু দেওয়া আছে, যেগুলো রিলেটেড প্রশ্ন আসতে পারে, সেই ধরনের প্রশ্ন কিছু দেওয়া আছে। সঙ্গে প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন এসছে সেগুলো নিয়েও ওখানে কিন্তু তুলে ধরা হয়েছে। সুতরাং তোমাদের একটা ধারণা পরিপূর্ণ পাওয়া যাবে যে কী ধরনের প্রশ্ন আসছে, ঠিক আছে, এবং পুরো ব্যাকরণ পাঠটা পুরো কমপ্লিট করা, তোমরা সিলেবাস ধরে পরপর পড়ে নিতে পারো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তোমরা হয়তো এই 49টা অনেকে অ্যামাউন্ট ভাবতে পারো, কিন্তু এটা কিছুই না। তোমরা যদি এটা প্রায় 70 থেকে 80টা মতো পেজ A4 সাইজের, পুরোটাই কম্পিউটার টাইপ করে কিন্তু নোটসটা তৈরি করা। জাস্ট কল্পনা করো 49-এ কিন্তু দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা তোমাদেরকে সেই বেনিফিটটা দিচ্ছি। আমরা এটা কিন্তু প্রাইস কিন্তু খুব তাড়াতাড়ি আমরা বাড়িয়ে দেবো। তোমরা যারা নিতে চাইছো তারা এখনই নিয়ে নাও, নইলে কিন্তু পরে বেড়ে যাবে, কারণ এই অ্যামাউন্টে যারা প্রথমের দিকে নেবে তারা কিন্তু একটু অ্যাডভান্টেজ পাবে, পরবর্তীকালে যখন আসবে তাদের কিন্তু আমরা সেই অ্যাডভান্টেজগুলো দেবো না। যাই হোক, পুরো কম্পিউটার টাইপের একদম নোটস তোমরা চাইলে নিতে পারো। আচ্ছা, আজকে তোমাদের বন্ধুরা এটা HW থাকবে, তোমরা প্রত্যেকে এটা কমেন্ট বক্সে আনসারটা জানাবে, ঠিক আছে। আর ক্লাস কেমন লাগছে তোমরা একটা করে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, ঠিক আছে। তোমাদের কাছ থেকে একটা কমেন্ট আশা করি, তোমরা একটা কমেন্ট করে দিও প্রত্যেককে থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। আমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আমরা এই চ্যানেলে প্রিপারেশান নিয়ে থাকি। ম্যাথ ক্লাসটা বিশেষ করে আমি করি, অন্যান্য সাবজেক্টের আলাদা আলাদা সব টিচার আছে তারা করে, ঠিক আছে। চলো, প্রত্যেককে আরও একবার ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।